হলো কি? আমার ভাইয়ের অবস্থার তো কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তাহলে কি আপনারা ব্যর্থ, সেটা আমাকে পরিষ্কার করে বলে দিন। আমরা তো আমাদের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেই আপনার ভাইকে সারিয়ে তোলার চেষ্টা করছি জমিদার মশাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য ওনার শরীর কোনো চিকিৎসাতেই সাড়া দিচ্ছে না। কি করে হয় আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কোনো না কোনো পদ্ধতি তো থাকবে যা দিয়ে ওর জ্ঞান ফেরানো যেতে পারে। আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, কিন্তু ওনার আঘাত তো বড় গুরুতর। আমি এই কথাটা কিছুতেই মেনে উঠতে পারছি না। আপনারা এই এলাকার একেবারে নামি দামি চিকিৎসক, যা লাগে তাই করুন, যেভাবে হোক, যত অর্থ লাগে আমি দেব, আমি। কিন্তু আমার ভাইকে সুস্থ করে তুলুন, যেমন করে হোক। ক্ষমা করবেন জমিদার মশাই, আজকে রাতটুকু একটু দেখুন, যদি নিরাপদে রাত পার হয় তাহলে কাল দেখা যাবে। সবাই তো জবাব দিয়ে গেলেন, এখন আপনি কি করবেন? নয় মশাই, আগে ওই সন্ন্যাসীদের আটক করে রাখা হয়েছে তো? আগে জমিদার মশাই। কড়া নজর রাখুন ওদের ওপর। আজ সারা রাত আমি রাঘবের কাছে থাকবো। ওর যদি কিছু হয়ে যায়, ওই সন্ন্যাসীদের আমি প্রাণে মেরে ফেলবো। আর দেখবেন, কোনোভাবে যাতে ওরা ওই ভবানী ডাকাতের মতো পালাতে না পারে। যে আগে যান। কেন জমিদার মশাই এখনো বুঝছেন না নিজের ভুল? লোকনাথদের হত্যা করলে আর কোনোভাবেই বাঁচানো যাবে না ছোট জমিদার মশাইকে। ভাই, তোর যদি কিছু হয়ে যায় আমি তার শোধ নেব। ওই মায়ের সন্তান ডাকাত কুলের একটাকেও ছাড়ব না। একটাকেও না। চলো আমার সাথে। কেন এমন হলো? মা কি জমিদার মশাইয়ের ভাইয়ের কষ্টটা দেখতে পাচ্ছেন না? বলো গুরুদেব, ওই বাড়ি থেকে আমাদের এমন ভাবে খালি হাতে ফিরিয়ে দিল। মা কেন আমাদের পথ দেখাচ্ছে না গুরুদেব? কেন বলো, আমায় বলো। আচ্ছা গুরুদেব, জমিদার মশাইয়ের ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে করে দিদিকে তো খুব শাস্তি দেবে। মাকে ডাক লোকনাথ বেনি, মাকে ডাক। ঠিকভাবে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবেন। ওরে ওরে, মা কখনো সন্তানের প্রাণ নিতে পারেন না রে, কখনো পারেন না। মা, তুমি কিছু একটা উপায় বের করে দাও মা। জমিদার মশাইয়ের ভাইকে সুস্থ করে তোলো, নাহলে যে অনর্থ হয়ে যাবে। অনর্থ হতে আর বেশি দেরি নেই লোকনাথ। কবিরেজ, হাকিম, বৈদ্যরা সবাই জবাব দিয়ে গেছেন। আজ রাতটুকু কাটে কিনা সন্দেহ। লোকনাথ, আমি তোমাদের পথ করে দিচ্ছি। তোমরা এক্ষুনি করালিকে নিয়ে এখান থেকে পালাও। পালিয়ে যাব? হ্যাঁ লোকনাথ, আমি আমার স্বামীর রাখছি না। রাঘবের কিছু হয়ে গেলে ও তোমাদের ছাড়বে না লোকনাথ। আর আমি কি করে মায়ের সন্তানদের মরতে দেখি বলো? তাই আমি মনস্থির করে নিয়েছি, আমার পরে উনি যা সাজা দেবার দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু তোমরা পালাও লোকনাথ, পালাও তোমরা। তোমাদের এমন বিপদের দিনে পেলে কি করে যায় গো জমিদার মা?
আর মায়ের আদেশ, তার কি হবে? আমরা তো মায়ের আদেশ পূরণ করতে এসেছি। মায়ের আদেশ কি অপূর্ণ রেখে চলে যাব? কেন তুমি বুঝছো না লোকনাথ? কেন বুঝছো না? রাঘবের কিছু হয়ে গেলেও তোমাদের কাউকে ছাড়বে না, আমি নিজের কানে এই কথা শুনে এসেছি। তোমার লোকনাথ, তোমরা পালাও এখান থেকে, পালাও তোমরা। আর কোনো মানুষের রক্তে আমি এই ভিটে ভিজতে দেব না। আমার যেখানে দুটো কাজ গো জমিদার মা। এক, মাকে প্রতিষ্ঠা করে এই পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করা। আরেক, করালি দিদিকে এখান থেকে নিরাপদভাবে নিয়ে যাওয়া। গৌরবী মা যে আমি বারবার করে বলে দিয়েছে, মা কালীকে এখানে প্রতিষ্ঠা করেই যেন আমি কালীঘাটের দিকে রওনা হই। মা কালীর প্রতিষ্ঠা এই পরিবারে কখনো সম্ভব নয়। তুমি সেই আশা ত্যাগ করো। কেন? কেন হবে না? মায়ের পূজারী ভবানী ডাকাতের হাতে আমার শ্বশুর মশাই মারা গেছে। তাই আমার স্বামীর মা কালীর উপর এত বিতৃষ্ণা, এত রাগ। মা সেদিন তার পিতাকে রক্ষা করেন, আর এই রাগ কখনো দূর হবে না, কখনো না। লোকনাথ, লোকনাথ, তুমি আমার কথা শোনো। আমার স্বামীর হাত দিয়ে আর কোনো পাপ হোক এই আমি চাই না। আমার পরিবারে যা হবার হোক, কিন্তু তোমরা নিজেদের প্রাণ রক্ষা করো লোকনাথ। ওনাকে বোঝালে যদি। তোমরা তো বোঝানোর চেষ্টা করেছিলে, কি হলো? উল্টে তোমাদের এখানে এনে বন্দি করে রেখে দিলেন। এখন সমস্ত বৈদ্য কবিরাজরা জবাব দিয়ে যাওয়ার পরে উনি আরো ক্ষেপে গেছেন। এই অবস্থায় যদি তোমাদের সামনে দেখেন, উনি যে কি করে বসবেন তার কোনো স্থিরতাই নেই লোকনাথ। মা, মা, আমার গণনা কখনো ভুল হতে পারে না মা। মা, আমি এখনো বলছি, ছোট জমিদার মশাই স্ত্রী যদি শিব সতী যজ্ঞ করেন, তাহলে তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আপনি তো লোকনাথের মুখে সবটাই শুনেছেন গুরুদেব। ঠাকুরপুর এই অবস্থার জন্য পত্তর ভাবাছে আমাদের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হলেন না। আর আমি বা জোর করি কি করে? মৃত্যু পথযাত্রী কোনো পাত্রের সাথে কোনো মেয়ের বাবা কি নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হবেন? কখনোই হবেন না। আজ পর্যন্ত আমার পরিবারের কেউ নারীর বিরুদ্ধে অস্ত্র তোলেনি। আমিও কোনো নারীকে আঘাত করি না, কারণ আমি বিশ্বাস করি প্রতিটি নারীর মধ্যেই মা রয়েছে। আমি ওনাকে বিয়ে করব। হ্যাঁ গিন্নিমা, কেউ রাজি হচ্ছে না বলে ছোট জমিদার বাবুকে আমরা এভাবে মরতে দেখতে পারি না। তাই আমি ওনাকে বিয়ে করব। স্ত্রী হয়ে ওনার নামে শিব সতী যজ্ঞ করে ওনার প্রাণ রক্ষা করব। কি বলছো তুমি করালি? ঠাকুরপুর এই অবস্থা জেনেও তুমি? জেনেছি বলেই তো এই বিবাহ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে চাইছি। একজন নিরীহ ভালো মানুষের প্রাণ গেলে মা আমাদের উপর কুপিত হবে। আমরা চিরকাল মায়ের পুজো করে এসেছি, এখন যদি মা আমাদের কোনো দায়িত্ব দেয় তা পালন করা তো আমাদের কর্তব্য। এই তো মা পথ করে দিল গো ছোট জমিদার মশাইকে বাঁচানো। না না, এ হতে পারে না। করালি বড় ভালো মেয়ে, এখন আমি সব জেনে শুনে ওকে কি করে বিপদের মুখে ঠেলে দিই?
আর করালি, তুমি কি বলছো সেটা তুমি জানো? তুমি জানো, তুমি জানো বিয়ের মানে কি হয়? জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে আমাকে আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আর একজন মানুষের প্রাণ বাঁচাতে হবে। উনি আমার জন্য আজ বিনা দোষে মৃত্যু পথযাত্রী। তাই আপনাকে আমার মাথার দিব্যি গিন্নিমা, আপনি এই বিয়েতে হ্যাঁ করে দিন। করালি, বিয়েটা কিন্তু এত ছেলে খেলার জিনিস না। পদ্মর সাথে কিন্তু ঠাকুরপোর অনেকদিন আগে থেকেই বিয়ে ঠিক হয়ে গেছে। আমার শাশুড়ি মা এই বিয়ে ঠিক করে গেছে যখন রাঘব আর পদ্ম অনেক ছোট। রাঘব আর পদ্ম দুজন দুজনকে শুধু পছন্দই করে না, ওরা দুজন দুজনকে অনেক ছোট থেকে চেনে, হয়তো ভালোবাসে। আর তোমাকে সে পদ্মস্থান কিছুতেই দেবে না। আর রাঘব যদি তোমার কল্যাণে বেঁচে ওঠে, জমিদার মশাই একজন ডাকাতের মেয়েকে এই বাড়ির বউরূপে কখনোই মেনে নেবেন না। নাই মানুক, এই পরিবারে আমার বউ হিসেবে ঠাঁই নাই হোক। ছোট জমিদার বাবু আমাকে স্ত্রী হিসেবে মেনে না নিক, কিন্তু আমি সারা জীবন আপনাদের পায়ের কাছেই দাসী হয়ে থাকব। আপনি শুধু ওনার প্রাণ বাঁচাতে এই বিয়ের অনুমতি দিন গিন্নিমা। আর রাঘব যদি তোমাকে এই বাড়িতে জায়গা না দেয়? বেশ তো, আমি চলে যাব আমার মা বাবার কাছে। তবু তো উনি বাঁচলে আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত হবে। জমিদার মা, মা চেয়েছে এই বাড়িতে প্রতিষ্ঠা হতে। সে কাজ হয়তো করালি দিদির হাত দিয়েই হবে। তুমি আর এতে আপত্তি করো না গো। মা, মা এ হলো বড় সংযোগ মা। আজ রাতে পূর্ণিমা পুরোনোর আগেই শিব সতী আর বিবাহ, এই দুই যজ্ঞ সম্পন্ন করতে হবে। ও জমিদার মা, লোকনাথ আর গুরুদেবের কথা কখনো বিফলে যায় না। তুমি রাজি হয়ে যাও। কিন্তু করালির বাড়ির কাউকে না জানিয়ে তো এত বড় সিদ্ধান্ত আমি নিতে পারি না। এই তো আমার ভাই, ওকেই তো আমি ভাই পাঠিয়েছি। সে তো এই বিয়েতে সায় দিয়েছে। করালি দিদির মনটা বড় ভালো গো। তোমাদের পরিবারের মঙ্গলই হবে জমিদার মশাইয়ের ভাইয়ের সঙ্গে করালি দিদির বিয়ে হলে। মা, মা আপনি আর আপত্তি করবেন না মা। এই পরিবারের লক্ষ্মী আপনি, সবাইকে রক্ষা করার দায়িত্ব আপনার মা। এই বিয়েতে যদি সব ভালো হয় তবে কেন আর বাধা দেবেন? বেশ, আমি রাজি। কিন্তু গুরুদেব, অত্যন্ত গোপনে আমাদের এই কাজটা করতে হবে, আমার স্বামীর অগোচরে। তা কি করে সম্ভব? গোপনে একটা বিয়ে সারা যায় নাকি? যাবে গুরুদেব, এই বাড়ির মাটির তলায় একটা গোপন কক্ষ আছে। আগে অবশ্য সেখানে অস্ত্র, শস্য এসব মজুত করে রাখা হতো। সেখানে এই যজ্ঞ আর বিয়ে সম্পন্ন হবে। ঠিক আছে, পূর্ণিমা আরম্ভ হলেই পুজো শুরু করতে হবে, আর পুজো শুরুর আগেই ওই স্থলে বিবাহ সম্পন্ন করতে হবে। তবে তো ছোট জমিদার মশাইকে ওইখানে নিয়ে যেতে হবে গুরুদেব। উনি তো অসুস্থ, কি করে যাবেন? তাই তো, ঠাকুরপোর তো এখনো হুঁশ ফেরেনি, তাকে কি করে নিয়ে আসা সম্ভব হবে? আজ সারা রাত আমি রাঘবের কাছে থাকবো। ওর যদি কিছু হয়ে যায়, ওই সন্ন্যাসীদের আমি প্রাণে মেরে ফেলবো। আর জমিদার মশাইও তো এখন ভাইয়ের কাছেই আছেন।
তিনি থাকতে কোনোভাবেই ঠাকুরপোকে ওই ঘর থেকে বের করা সম্ভব হবে না। আমি যাব। জমিদার বাবুকে অনুরোধ করলে যদি উনি রাজি হন। তুমি বালক সন্ন্যাসী বলে এইভাবে ভাবছো। অহংকার যে মানুষের পতনের মূল, সেটা তুমি এখনো বোঝোনি। আর ওনাকে বুঝিয়েও কোনো লাভ হবে না লোকনাথ। তবে উপায়? উপায় আছে গুরুদেব, তাতে যা পাপ হবার আমার হবে। গুরুদেব, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। গিন্নিমা, আপনি এখানে? কিছু দরকার হলে তো আপনি আমাকে হাঁক দিতে পারতেন গিন্নিমা। হ্যাঁ। ছোট কর্তাবাবুর এই অবস্থায় আপনি আবার কষ্ট করে হেসেলে এসেছেন। না রে, মনটা না বড় অস্থির অস্থির করছিল, তাই ভাবলাম হেসেলে গিয়ে কিছু রান্না করলে যদি। সে তো অস্থির হবেই মা, যা চলছে এই বাড়িতে আমরাই কুল পাচ্ছি না। তা কি রান্না হবে যদি বলে দেন, আমরা জোগাড় করে নিই। বেশি কিছু বানাবো না, ভাবছি সকলের জন্য একটু পায়েস তৈরি করব। সবাইকে খাওয়ানোর পুণ্যে যদি তোদের ছোট জমিদার মশাইয়ের প্রাণ বাঁচে। বাঁচবেন গিন্নিমা, ছোট কর্তাবাবু ঠিক বাঁচবেন। হ্যাঁ গিন্নিমা, আমরা তো দিনরাত ঠাকুরকে ডাকছি, সবই তো ওনার হাতে। এখানে যা দুধ জেনে জালে বসা না, তারপর কি করতে হবে সব গিন্নিমা বলে দেবেন। তুমি একটা কাজ করো, আমাকে একটু চাল ধুয়ে এনে দাও। ঠিক আছে গিন্নিমা। ও, ভাড়ার ঘরে বাতাসা আছে, 5 ফো বাতাসা এনে দাও আমায়। কই দেখি, শোনো। শাশুড়ি মার যখন অনিদ্রা রোগ হয়েছিল, তখন কবিরাজ মশাই এই ওষুধই দিয়েছিলেন। ঠাকুর, ঠাকুর তুমি অপরাধ নিও না। আজ ঠাকুরপোর ভালোর জন্য আমাকে এই ওষুধ কাজে লাগাতে হচ্ছে। গিন্নিমা, এনেছিস? দেখ। গিন্নিমা, হয়ে গেছে। কেমি, নামানোর ব্যবস্থা কর। বাড়ির সকলকেই পায়েস দিয়ে আয়। ছোট জমিদার বাবুর মঙ্গল কামনার্থে যেন সবাই পায়েস খায়। আর শোন, রক্ষীদেরও দিবি। আগে গিন্নিমা। আমি এই পায়েসটুকু তোদের জমিদার মশাইকে খাইয়ে আসছি।